নিবেদন করছে RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। প্রতি শনিবার রাত 10টা আমরা হাজির হই সংলাপে, আর আজ আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। অর্থনীতির সংলাপে আজকের বিষয় কালো টাকা সাদা কার সুপারিশে। আর এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিও আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম। স্বাগত আপনাকেও আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আরও আছেন BGMEর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। স্বাগত আপনাকে। তিনজনের কাছে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখছিলেন মার্কেট নামের সংবাদ শিরোনাম। আমরা আলোচনায় যাব কালো টাকা সাদা কার সুপারিশে, এই নিয়ে আলোচনা RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনৈতিক সংলাপে আমরা শুরু করতে চাই সিদ্দিকুর রহমান আপনাকে নিয়ে। সংবাদ সম্মেলন করে এসেছেন আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কালকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমি এই জন্য আলোচনাটা করছি যে গতকাল পরশু সারাদিনই কিন্তু এবার বেশি আলোচনা হচ্ছে কালো টাকা সাদা করা, মানে অপ্রদর্শিত অর্থ, যেটা বাজেটের ভাষায় আমরা সাধারণ মানুষ বুঝি যে কালো টাকা সাদা করা, লুকায়িত টাকা, না দেখানো টাকাকে সামনে আনা। কালকে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দাবি করেছিলেন যে ব্যবসায়ীদের অনুরোধেই এটি করা হয়েছে, এবং আজকে 3 সংগঠন মিলে যে সংবাদ সম্মেলন হয়েছে BGME, BKME এবং BTMA, তারা বলেছেন না, আমরা এরকম কোনো সুপারিশ করিনি। FBCর আলোচনাতে আমরা তেমনটাই দেখলাম। তাহলে কারা সুপারিশ করলো, আর এই দায় কেন ব্যবসায়ীদের উপরে চাপলো? না, ব্যবসায়ীরা করছে কিনা আমার জানা নাই। আমি কখনো শুনি নাই যে কোনো ব্যবসায়ীর সংগঠন করছে। যেটা আপনি বলেছেন যে BGME, BKME, BTME এরা তো করেই নেই জানি। FBCCI কি করেছে সেটা আমি তারা এরকম করে এবং তারা ঋণ খেলাপিদের পক্ষে কোনো সুপারিশ করবে না। ঋণ খেলাপি এক জিনিস, আর কালো টাকা সাদা করতে দেওয়া আর একটা জিনিস। এইটা FBCCI হয়তো তার দায়িত্বটা হয়তো এড়িয়ে যাওয়ার জন্য ঋণ খেলাপির কথা আছে। কারণ ঋণ খেলাপি তো সাথে তো আর এই কালো টাকা সাদা করার কোনো সম্পর্ক নেই। এটা হলো অপ্রদর্শিত অর্থ যাতে মেইন স্ট্রিমে আসে, সেই জন্যই সরকার এই ডিসিশনটা নিয়েছে। আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী হয়তো এই জন্যই এই জিনিসটা সুযোগটা রাখছে। এই সুযোগ কিন্তু আজকে নতুন কিছু না। এই সুযোগ জিয়াউর রহমান সাহেবের সময় ছিল। এক সময় 5% দিলে পরে সাদা করা যেত, মানে এই কালো টাকাকে সাদা করা যেত। তারপরে 10% হারে করা যেত, এবং এখন 15% করেছে। কিন্তু কর্পোরেট ট্যাক্স কিন্তু একই আছে, ওটা কিন্তু বাড়ে নাই কখনো। তো সেই জায়গার মধ্যে আমি বলবো যে হ্যাঁ, 15% দিয়েও যদি কেউ মেইন স্ট্রিমে টাকাটা আসে, তাহলে আগামীতে তো তাকে আবার ট্যাক্স দিতে হবে। আজকে আমি 5,000 কোটি টাকা কালো টাকা আমি সাদা করলাম, অ্যাকচুয়ালি টাকার তো কোনো রং নাই, এটা বলা আর কি। অ্যাকচুয়ালি অপ্রদর্শিত আয়টা যদি আমি এতদিন ট্যাক্স না দিয়ে থাকি, এখন আমি ট্যাক্স দিয়ে আনলাম, আনার পরবর্তী বছর থেকে কিন্তু আমাকে ওই টাকাটা ট্যাক্স দিতে হবে। সরকার সেই সুযোগটাই নিতে চাচ্ছে যে হ্যাঁ, যদি কারো কাছে এরকম টাকা থাকে তারা টাকাটা নিয়ে আসে। গতকাল বলেছে যে আমরা ব্যাংকে আনার জন্য করেছি। ব্যাংকে মূলধারায় যদি টাকাটা আসে তাহলে ইনভেস্টমেন্ট হবে, দেশে এমপ্লয়মেন্ট হবে। এমনিতে তো আমরা জানি যে সারা বিশ্বেই একটা অর্থনৈতিক চাপ আছে, মন্দা আছে বিভিন্নভাবেই, এই যুদ্ধ বিগ্রহ, তার আগে কোভিড গেছে। সো এই সব জিনিস নিয়ে কিন্তু আমরা যে ব্যাংকিং খাত বলেন, আর্থিক খাত যাই বলেন না কেন, আমরা যে একটা চাপে নাই তা কিন্তু অস্বীকার করার কোনো রাস্তা নাই। এবং যেহেতু জ্বালানি তেলের দাম এক সময় $35 নিচে নেমে গিয়েছিল, সেই তেলের দাম হু হু করে বেড়ে $105-107 চলে গেছে, $85 মধ্যে নেমে এসেছে। $85, তাও কোথায় ডাবলের থেকেও বেশি, 2.5 গুণ। তো সেই জায়গায় জ্বালানি তেলের অবস্থা যতদিন না একটা জায়গায় আসবে, কমে না আসবে, ততদিন কিন্তু জিনিসপত্রের দামও কমবে না। কারণ এই যে জ্বালানি তেলের উপরে নির্ভরশীল সব কিছু, আপনার ট্রান্সপোর্টেশন বলেন, কস্ট বাড়ে, প্রোডাকশন কস্ট বাড়ে, সব কিছুই কিন্তু একটু রিলেটেড জ্বালানি তেলের সাথে। তো সেই হিসাবে আমি মনে করি যে সরকার যে সিদ্ধান্তটা নিছে এটা খুব খারাপ কোনো সিদ্ধান্ত না। এটা যদি মানুষ এটা কিন্তু একেবারে ইমিউনিটি দেওয়া যে কেউ আগেও তাই বলা হয়েছে, একই জিনিস বলা হয়েছে। এইবারেরটা যে কোনো রকমের কোনো পরিবর্তন নতুন কিছু হয়েছে তা না, নতুন একটাই হয়েছে। আগে 10% করে দিতে পারতো, এবার 15% বেড়েছে। তো সেখানে নতুন কিন্তু কিছু হয় নাই, যেটা নিয়ে আমরা খুব আলোচনা করতেছি। আপনিও বলছেন যে খুব আলোচনা হচ্ছে, কিন্তু আমরা যেটা নিয়ে খুব আলোচনা করছি সেটা কিন্তু সরকার কিন্তু কোনো দিক দিয়ে খারাপ কিছু করে নেই। আগের ধারাকে অব্যাহত রেখে
15% করেছে, আরো 5% বাড়িয়েছে। এটাই মূল হয়ে গেল কেন ডক্টর মুস্তাফিজুর রহমান? আরো অনেকগুলো ব্যাপার, মূল্যস্ফীতিটা একটা প্রধান বিষয় ছিল। যদিও কালকে অর্থমন্ত্রী বলেছেন যে 6 মাস লাগবে, তার 6 মাস পরে এটা থাকবে না, কিন্তু আপনারা মূল্যস্ফীতিকেও গুরুত্ব দিয়েছেন যে সেটা কমবে কিনা, সেটা খুবই সন্দেহ প্রকাশ করেছেন। সিপিডির বাজেটের উত্তর যে সংবাদ সম্মেলন আমরা দেখেছি, এবং কালো টাকার বিষয়টাও আপনারা অনেক উচ্চকিতভাবেই বলেছেন। দেখুন, এবারে একটা বড় ইস্যু ছিল কিন্তু মূল্যস্ফীতি। পরপর 2 বছর আমরা ডাবল ডিজিট মূল্যস্ফীতিতে আছি। যদি এই মূল্যস্ফীতি 6.5%ও আসে, তাহলে দেখেন স্তরটা কিন্তু এখান থেকে এখানে গেছে, এখান থেকে তারপরে হয়তো 6.5 আসবে, মানে স্তরটা কিন্তু অনেক উপরে রয়ে গেল। সাধারণ মানুষের আয় কিন্তু সে অনুযায়ী বাড়ে নাই। সুতরাং সেখানে একটা অবনমন হয়েছে তার ক্রয় ক্ষমতার। এইবারের বাজেটের তো একটা বড় মূল উদ্দেশ্যতা কিন্তু থাকা উচিত ছিল কিভাবে আমাদের সামাজিক সুরক্ষা, কিভাবে আমাদের সাধারণ মানুষকে আমাদের বিভিন্নভাবে স্বস্তি দেওয়া, সেটা ট্যাক্সের বিভিন্ন প্রপোজাল ইত্যাদির মাধ্যমে। দৃষ্টিটা এখন চলে গেল কিন্তু কালো টাকার দিকে। খেয়াল করবেন আপনি, আমি মনে করি যে এটার মধ্যে একটা রাজনীতিও বোধহয় আছে, যে আমরা সাধারণ মানুষের যে বিষয়টা এই বাজেটে সবচেয়ে মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল, যে তাকে কিভাবে আপনি সুরক্ষা দিবেন, সেটা থেকে এটা চলে গেল এমন একটা জায়গায় যেটা সাধারণ মানুষ এটার সাথে হয়তো বা অতটা তার জীবনের কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, কত টাকা কালো সাদা হলো কি না হলে তাদের। আচ্ছা, 1 2 নম্বর হলো যে এই যে এইটা দেয়া হয়, এটা রেগুলারভাবেই দেওয়া হয়, এবং এইটা কিন্তু আমরা সবসময় বলি যে এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য না, এটা অর্থনৈতিকভাবেও এটা কোনো ইতিবাচক কিছু ফলাফল আনে না। আর রাজনৈতিক দিক থেকে যারা নাকি সাধারণ মানুষ, তারা মনে করে যে যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি কর খেলাপি, ঋণ খেলাপি, তাদেরকে একটা বাড়তি সুবিধা দেওয়া হলো, এবং ভালো যিনি করদাতা দলের প্রতি একটা বরঞ্চ একটা মানে না, এটা একটা বিরূপ একটা সুযোগ দিল। যদি এটা ছিল, কিন্তু গত বাজেটে ছিল, তার আগে ছিল। আপনি দেখেন, এটা সিদ্দিক ভাই একটু দ্বিমত পোষণ করি, আগে কিন্তু এই ইমিউনিটিটা ছিল না। এই ইমিউনিটিটা এবার যোগ করা হয়েছে, যে কোনো প্রশ্ন অন্য কোনো আইনে এটা আগে ছিল না। আগে কিন্তু আপনি যদি কালো টাকা সাদা করে থাকেন, এবং দুদক যদি মনে করে যে আপনি যে টাকাটা সাদা করেছেন সেটা আপনি একটা দুর্নীতির মাধ্যমে করেছেন, দুদক কিন্তু সেটা কিন্তু প্রশ্ন করতে পারত, তদন্ত করতে পারত। দুর্নীতি করে যদি টাকা যদি করে, এইবার কিন্তু আর প্রদর্শিত আয় হইলে তো না, এইবার তো কোনো প্রশ্নই আর করা যাবে না। আপনি এটাকে সাদা করে ফেললেন এবং ডান। কিন্তু আজ পর্যন্ত কি কোনোটার এই প্রশ্ন কেউ সম্মুখীন হয়েছে আজ পর্যন্ত কোনোভাবে? না, একটা সম্ভাবনা সব সময় কিন্তু থাকতো। আজ পর্যন্ত কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু এই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত হয়নি। না, এটা যেহেতু হয়নি, সেই জন্য কিন্তু এটা বলায় মানুষ সাহস পেয়ে হয়তো টাকাটা না, মানুষ সাহস পাবে না। আমার মনে হয় যে উল্টা হবে। যিনি নাকি 30% কর দিতেন, তিনি চিন্তা করবেন যে তাহলে আমি 30% কর দিব কি জন্য, আমি এটা বরং টাকাটা বরং এখন না দেই, এবছর না দিয়ে আগামী বছর আমি 15% দিয়ে আমি এটা তো একই তো আগামী বছর যেটা থাকবে এমন তো কোনো নিশ্চয়তা নাই। আর যারা কর দেয় তারা কিন্তু দেয় না, এটা যারা কর দেয় তারা দেন, কিন্তু তাদের জন্য এটা কিন্তু একটা মরাল হ্যাজার্ড ক্রিয়েট করে, যে আমি সৎভাবে দিলাম আর একজনকে এই সুবিধাটা দেয়া হচ্ছে। সুতরাং সেইটা হলো যে এটা নৈতিকতার দিকটা যেটা বললাম। অর্থনৈতিকভাবে যেটা দেখেন, যখন নাকি সাধারণভাবে সুশাসনের একটা আমরা দুর্বলতা দেখি, তখন এইসব যে সুবিধা দেওয়া হয়, এটাও যে একেবারে লোকজন যারা নাকি এই যে অপ্রদর্শিত টাকা, তো আমাদের দেশে তো একটা বড় অংশ এখানে রয়ে গেছে, দুর্নীতি বলেন, ঋণ খেলাপি বলেন, কর খেলাপি বলেন, এই টাকার কতটুকু আসে আপনি হিসাব করেন। যদি 20,000 টাকা যদি সাদা করা হয়, তাহলে এনবিআর পায় হলো 2,000 টাকা, বা এবার হয়তো যদি 15% যদি করেন আপনি হয়তো 3,000 টাকা পাবে। তাহলে এইটাও তো খুব বড় ধরনের যে একটা আয় আনছে, এই হিসাবটা কিন্তু করা হয় না, যে আপনি কতজনকে এটা দ্বারা আপনি ডিমোরালাইজ করলেন, আর এটার ফলে আপনার বাড়তি টাকা কতটুকু আসলো। এই হিসাবটা যদি করে যদি বের করে দেখা যেত, তাহলে কিন্তু অল্প একটু তথ্য অনুসন্ধান করার চেষ্টা করে দেখলাম যে 20-21 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 14,295 কোটি টাকা এটা
করা হয়েছে এবং এর জন্য 1429 কোটি টাকা সরকার পেয়েছে। এটা একটা বাজেট বক্তৃতা আমরা পেলাম। আর তাছাড়া কিন্তু আগে পরে খুব বেশি হিসাব নাই। একটা গড় বলে যে এই পর্যন্ত 30,000 কোটি টাকা হয়তো এসেছে 75 সালের পর থেকে। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে আপনি পার্সেন্টেজ যদি ধরেন তাহলে এনবিআর এর যদি 5 লক্ষ টাকা যদি আয় হয় তার কত টাকা এখানে আপনি 5 লক্ষ কোটি টাকা। তো সেটাও কিন্তু সেই জন্য বলছি যে এটা অর্থনৈতিকভাবেও এটা যে খুব বড় ধরনের একটা এরকম যদি হতো যে না এইবারই একটা শেষ দেওয়া হচ্ছে এবং এর পরে আর এরকম কোনো কিছু দেওয়া হবে না, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা তারপরও বুঝতাম যে একটা চাপ। অনেক দেশে কিন্তু এটা করেছে যে অনেক সময় অনেক গভর্নমেন্ট এসে করেছে যে এইবার একটা আমরা দিচ্ছি আর কোনো দেওয়া হবে না, এরপরে যখন ধরা হবে তখন কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো আমাদের দেশে সেটাও করা হয় না। সুতরাং সেটা অর্থনৈতিকভাবে এই জন্য খুব বড়োভাবে কিন্তু আসেও না। হ্যাঁ, আর রাজনৈতিক যদি বলেন আপনি যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন তাহলে এটার একটা রাজনৈতিক কস্ট আছে নিশ্চয়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের, যে সাধারণ মানুষ মনে করে যে এইসব সুবিধাগুলো দেওয়া হচ্ছে যাদের জন্য, সেটার সাথে তো আমাদের তো কোনো সম্পর্ক নেই। পরে সেটা সরকারের খুব ভাবমূর্তির জন্য ভালো হবে এরকম না আপনি বলতে চাচ্ছেন। আসিফ ইব্রাহিম যদি বলেন যে আসলে এইটা আমাদের অর্থনীতিতে কী প্রভাব ফেলে বা। আচ্ছা, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, প্রথমে দেখুন আমাদের সিদ্দিক ভাই কিছুটা বললেন, কোভিডের আগে কিন্তু আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল সেটা কিন্তু বেশ ভালোই একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল। আমরা সকলে জানি আমাদের রিজার্ভ একটা ভালো অবস্থায় গিয়েছিল এবং কোভিড থেকেই আসলে আমাদের একটু আমরা হোঁচট খেয়েছি, কিন্তু কোভিডের সময় যেভাবে আমরা রিকভারি করেছি বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে, দ্যাট ইজ অলসো ভেরি প্রেইজওয়ার্দি। এবং সেইটা মানে কেটে উঠিয়ে অগ্রযাত্রা শুরু করার ঠিক সেই মুহূর্তে এই বৈশ্বিক যে আমরা দেখলাম যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য সাপ্লাই চেইনের যে ক্রাইসিসগুলো আসলো, সেটার এফেক্টটা আমাদের অর্থনীতিতে এসে পড়েছে। আসলে সিচুয়েশনটা আমি বলবো যে এটা কিন্তু গতানুগতিক যে একটা সিচুয়েশন এই বাজেটের সামনে, এটা কিন্তু ছিল না। তবুও আমি মনে করি যে বিগত যতগুলো বাজেট হয়েছে সেখানে অনেকে উচ্চাভিলাষী যে ইয়েটা ছিল, এবার আমি মনে করি একটা প্র্যাগম্যাটিক হয়েছে। পলিটিক্যাল কনসিডারেশনটা হয়তো অতটা এখানে আসেনি। কালো টাকার বিষয় যদি আসতে চান, কিছু সিদ্দিক ভাই বললেন, মুস্তাফিজ ভাই বললেন, 7-8 অর্থ বছর মানে তত্ত্বাবধায়ক সরকার সময়ও কিন্তু 7.5% একটা সুবিধা দেওয়া হয়েছিল এবং সেখানে 9.2 বিলিয়ন বাংলাদেশি টাকা এসছিল। এটা বিভিন্ন সময় বিভিন্ন খাতে দেওয়া হয়েছে। সেইটা কিন্তু ছিল প্রযোজ্য করের উপরে 7.5%। 10-11-তে আগে যেটা পেনাল্টি আছে সেটা দিতে হবে। 10-11-তে 10%, 4 বিলিয়ন বাংলাদেশি টাকা। 13 থেকে 14-তে 1 বিলিয়ন। আপনি বললেন তথ্য নেই, এই তথ্য বের করেছে বাজেট বক্তৃতায় পেয়েছি আর কি। হ্যাঁ, এটা অন্য সোর্স থেকে এসছে। বাট টোটাল আমি যেটা দেখছি যে এরপরেও অফশোর অ্যাসেটের জন্য 2020-21-এ কিন্তু দেওয়া হয়েছিল, রিয়েল এস্টেট সেক্টরের জন্য সুবিধা দেওয়া হয়েছিল এবার, এবং বিগত অর্থ বছরে বিভিন্ন খাত অনুযায়ী 10 থেকে 30% পর্যন্ত সুবিধা দেওয়া হয়েছিল। এবং টোটাল একটা যে হিসাবে দেখা যায় যে যেই তথ্যটা আছে সেখানে প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার, মানে 576 বা 600 মিলিয়ন মার্কিন ডলারের মতো এসছিল অর্থনীতিতে। এখন কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে সিচুয়েশন ডিমান্ড সার্টেন স্ট্র্যাটেজিস। এখন যে অর্থনৈতিক পরিস্থিতি সেখানে যদি এটার মাধ্যমে আমরা ইফ উই ক্যান গেট লট অফ ফান্ডস, যেটা মোসাইজ বললেন, তাহলে কিন্তু ইট উইল ক্রিয়েট এ গুমে, টাকাগুলো ব্যাংকে এক খাতে চলে আসবে এবং সেখান থেকে পরবর্তীকালে হয়তো কিছু বিনিয়োগ হবে, হয়তো কিছু সেখান থেকে আরও হয়তো কিছু ট্যাক্স আমরা পেতে পারবো। এতে করে হ্যাঁ, যারা কর দেন তারা ন্যায়সঙ্গত কারণেই হয়তো একটু নিরুৎসাহিত হবেন, কিন্তু ওভারঅল ট্রেন্ড অফ থিংয়ে যেহেতু পূর্বের রেকর্ড আছে, এটা তো নতুন কিছু না। এটার মাধ্যমে যদি অর্থনীতি থেকে আরও চাঙ্গা করার জন্য কিছু ব্যাংকিং সিস্টেমে কিছু টাকা আসে, তাহলে আমি এটার খুব একটা যে ইটস এ মিক্সড ব্যাগ বলে আমি মনে করি। বাজেটের অন্যান্য যে বিষয়টা আমি বলবো যে আমরা অনেক বছর থেকে বলে আসছি কর্পোরেট ট্যাক্স হার, সেটা কমানো উচিত। কারণ আমরা যে সকল দেশের সঙ্গে আমরা কম্পিট করি ইন্টারন্যাশনাল অ্যারিনাতে, ভিয়েতনাম বলেন, আমাদের প্রতিবেশী দেশ বলেন, অন্যান্য যারা দেশ আছে আসিয়ান কান্ট্রিজ বলেন, সেখানে কিন্তু কর্পোরেট ট্যাক্স হার বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আপনাকে একটা সঙ্গত কারণে নিয়ে আসে। আমি এবার দেখলাম যে বিশেষ করে ক্ষেত্র বিশেষে কন্ডিশনালি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ওপিসির ক্ষেত্রে 1% কোম্পানির ক্ষেত্রে 2.5% রিডাকশনের
প্রস্তাবনা এসেছে, এটাকে আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমরা অভিনন্দন জানাই। এটার মাধ্যমে 25% একটা জায়গায় এসছে, যেটা এটা প্রশংসার যোগ্য। বাট অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমি পুঁজিবাজারের প্রতিনিধিত্ব করি, আমি মনে করি যে এই নন লিস্টেড কোম্পানি এবং লিস্টেড কোম্পানির মধ্যে যে ট্যাক্সের পার্থক্যটা যদি আমরা না বাড়াতে পারি এবং যাতে করে নতুন নতুন কোম্পানি লিস্টেড হতে আগ্রহ প্রকাশ করবে, সেখানে আমাদের আরও বেশি। এবং না, আমি আরেকটা কথা বলি যে এই সিদ্দিক ভাইও ছিলেন 2 সপ্তাহ আগে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা গিয়েছিলাম এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বড় ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারকে এখন আমাদের প্রাধান্য দেওয়া উচিত। মানি মার্কেট তো আমরা দেখলাম, মানি মার্কেট থেকে তো প্রচুর ঋণ নেওয়া হয়েছে, অনেক খেলাপি হয়েছে। মানি মার্কেটের কর্পোরেট সুশাসন নিয়ে আমরা কথা বলি, আমরা খেলাপি ঋণ নিয়ে কথা বলি। পুঁজিবাজারটাকে সমৃদ্ধ করা ছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই। এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের একমাত্র কিন্তু আপনি তুললেন জন্য আমি মনে করেছিলাম এটা পরের পর্বে আলোচনা করব। কালকে এনবিআর এর চেয়ারম্যান এই কথা বলেছেন যে পুঁজিবাজারে তো অন্য কোনো কারণ থাকতে পারে। উনি বলেছেন ওই ক্যাপিটাল গেইন সংক্রান্ত যে কারণ 50 লাখ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি কিছুটা অপপ্রচার হওয়ার কারণে গত 2 সপ্তাহ যে ক্ষতি হয়েছে পুঁজিবাজারের, সেটা কি মেকআপ হবে আপনি মনে করেন? আমি একটা জিনিস বলি, মোসেস ভাই আমার সঙ্গে সিদ্দিক ভাই এগ্রি করবেন, গত 10 বছর বাজেটে কিংবা 12টা বাজেট কিংবা তারও আগে বাজেটে পুঁজিবাজার ফোকাস করে কি কোনো কিছু স্পেসিফিক খুব বেশি কখনো খুব বেশি ছিল না। দেখেছেন পুঁজিবাজারকে কোনোদিনই জাতীয় রাজস্ব বাজার আমরা কেন যেন একটু আলাদা করে ঠেলে রেখেছি, এটাকে আমরা ন্যাশনাল একটা ফোকাসে একটা লাইমলাইট আমরা নিয়ে আসি। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী এবার বলেছেন এবং উনি ঘোষণাও দিয়েছেন যে সমস্ত রাষ্ট্রীয় যে সমস্ত কোম্পানি লাভজনক আছে সেই সমস্ত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং মন্ত্রণালয় আশাবাদী হতে পারেন। আমি খুব বেশি আশাবাদী না। যেদিন প্রধানমন্ত্রী এই কথা বলেছেন সেদিনও আমরা নিউজ করে দেখিয়েছি যে এর আগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বহুবার এই কথাটি বলেছেন, এটা খুব আসে নাই এবং এবারও আসবে বলে আমরা মনে করি না। এবার আসবে। এখানে আমাদের শিল্প বাণিজ্য সম্পাদক মহোদয় আছেন, উনিও সেই মিটিংয়ে ছিলেন। এর জন্য একটা সুবিধা কিন্তু খুব বেশি উল্লেখ করা আছে যে আপনি লিস্টেড হলে কি কি সুবিধা পাবেন, সেরকম কোনো দিক নির্দেশনা কিন্তু এবারের বাজেট বক্তৃতা তো নাই। সেই জন্যই বললাম না, এটা তো আগামী বছর আমরা হয়তো দেখবো, কারণ আমাদের মাত্র আলোচনা তো কয়েকদিন আগে হলো, এটা তো এই বছরের বাজেটই আপনি দেখতে পাবেন না। আপনারা যখন কথা বলছেন তখন তো বাজেটের বই শেষ হয়ে গেছে। দীর্ঘমেয়াদী এই যে 2041 সালের উন্নয়নের লক্ষ্যমাত্রা একটা উন্নত দেশ হওয়ার জন্য এই যে অবকাঠামোগত বিনিয়োগ বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগ বলেন, এগুলো আসবে কোথা থেকে? আমরা তো বৈদেশিক নির্ভরতা আর চাচ্ছি না, আমরা তো চাচ্ছি আমাদের দেশীয় উদ্যোক্তা, এই যে আমাদের তৈরি পোশাক শিল্প, আমাদের গর্বের শিল্প, এটা নিজস্ব অর্থায়নে বাংলাদেশি উদ্যোক্তারা করেছে। সুতরাং আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের যে বেসিক সূত্র ক্যাপিটাল মার্কেট, সেই জায়গায় আমাদের যেতে হবে। আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন মার্চ 2023 ছিল $41.74 বিলিয়ন। এটা ফেব্রুয়ারি 2024 11 মাসে নেমে গিয়েছে $38.9 বিলিয়ন। আপনাকে এখন যদি আপনি পুঁজিবাজারকে ইনসেন্টিভাইজ না করেন, এই ডাউনওয়ার্ড ট্রেন্ড যদি থাকে, আমরা জানি না 6 তারিখে বাজেট ঘোষণা হয়েছে, 30শে জুন পর্যন্ত আমাদের সংসদ সদস্যরা এটা নিয়ে আলোচনা করবে। আমি জানি না যে অভিযোগ করছি আমরা এখন যে 70% মানে ব্যবসায়ী হয়ে গেছেন, তারা কতজন এটা বুঝে আলোচনা করবে এবং এই বাজারে তার কোনো সুফল পাবো বলে আমি মনে করি না। অন্ত বাজেট আমি জানি না আপনি কি বলবেন, নিশ্চয়ই আমরা আরেকটু আলোচনা করবো। তার আগে আরেকটু বিরতি। RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত এই অর্থনীতি সংলাপে স্বাগত আরেকবার। RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতি সংলাপে আমাদের আজকের বিষয় কালো টাকা সাদা করা কার সুপারিশে। আসিফ ইব্রাহিম আপনি বলছিলেন, আপনি পুঁজিবাজারের কথা বলছেন, আমি সেটা একটু পরে আসবো। কিন্তু অর্থনীতির এই যে যেটা মুস্তাফিজুর রহমান বললেন যে মূল ছিল মূল্যস্ফীতির চ্যালেঞ্জ, কিন্তু আমরা আলোচনা করছি আজকে সাদা টাকা কালো করা নিয়ে, কালো টাকা সাদা করা নিয়ে। তাহলে ওই চ্যালেঞ্জগুলো কি এই বাজেটে যথাযথ আছে? আপনি যদি পুঁজিবাজারের কথা বলেন বা যদি অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলেন, যে সমস্ত সংকটের মধ্যে আমরা আছি, তার জন্য সরকারের ব্যয় কমানোর কোনো কিছু দেখলেন কি না আপনি? রাজস্ব আহরণের একটা টার্গেট করা হয়েছে এবং এই রাজস্ব আহরণ যেন করা যায় সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেমন উইথহোল্ডিং যে একটা বিষয় আছে, ওই জায়গাতে কিছু ছাড় কিছু কথা বলা হয়েছে। সামগ্রিকভাবে আপনি যদি দেখেন মূল্যস্ফীতি
কন্ট্রোল করার জন্য মিনিমাম ট্যাক্সেবল ইনকামের যে বিষয়টা ছিল, আশা করি হয়তো এ নিয়ে অনেক কথাবার্তা সবাই বলছেন যে কেন, যেহেতু একজনের যদি তার আয় হয় একজন মানে স্বল্প নিম্ন বেতনভোগী যারা আছে তারা যদি ওই থ্রেশহোল্ডে পড়ে যায় তাহলে 3.5 লাখ টাকা এখন যার বার্ষিক আয় তাকে ট্যাক্স দিতে হবে, সে ট্যাক্সেবল। এটা যদি 4 লাখ টাকা হতো তাহলে এই বছরও তো তাকে 2-4 হাজার টাকা ট্যাক্স না দিলেও তার চলতো, তাতে তার কিছুটা হয়তো সেই ক্ষেত্রে হয়তো জাতীয় রাজস্ব বোর্ড এটা কনসিডারেশনে নিতে পারতো যে যেহেতু স্বল্প আয়ের যারা চাকরিজীবী আছেন কিংবা যাদের আয় সেখান থেকে আসে সেই ক্ষেত্রে কিছু কনসেশন দেওয়া যেত। বাট সামগ্রিকভাবে আমি আবার প্রথমে যেটা বললাম, আসলে বাংলাদেশের মতো একটা দেশে মানে এত সমস্ত চ্যালেঞ্জের মুখে এবং একটা সেক্টরের স্বার্থ দেখতে গেলে দেখা যায় যে আরেকটা সেক্টরে নিয়ে আপনার টানাটানি পড়ে যাচ্ছে। সো ইট ইজ এ ভেরি চ্যালেঞ্জিং জব, সেটা আমি বলবো। বাট ইকোনমিক রিকভারি আমি মনে করি এখন আমাদের 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, যেটা এই বাজেটে রিফ্লেকশন কিছুটা। কোথায় আপনি সেই রিপ্রেজেন্টেশনটা দেখলেন, কিভাবে? না, এই যেটা বললাম 1 নম্বর হচ্ছে যে আপনি ট্যাক্সের, কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে কিছু আপনি বেনিফিট দিচ্ছেন, সোশ্যাল সেফটি নেটে কিছুটা আপনার হ্যাঁ 2 লক্ষ লোকের আওতা বাড়াইছেন, টাকা কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, তারপরে আপনার আমরা ক্যাশলেস সোসাইটির জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কিপিং ইন মাইন্ড উইথ দি ডিজিটাল বাংলাদেশ ভিশন এবং স্মার্ট বাংলাদেশ ভিশন। আজকে আপনি দেখেন প্রতিবেশী দেশে ভারতে যদি আপনার রিসেন্টলি যে থাকেন ট্যাক্সিতে উঠেন, আপনাকে ওই যে ফোনের মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারছেন না, পে টাইম, পেটিএম, আধার কার্ডের মাধ্যমে। এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এই আমি তো ব্যবসায়ীদের জন্য ভ্যাটটা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া সেটাই করতে পারলাম না। ভ্যাটটার ব্যাপারে এই যে না, এটা নিয়ে আজকে আমি একটা আলোচনা সবাই ছিলাম, সেখানে ওই এনবিআর এর সাবেক 2 জন ছিলেন, ওই যে আলমগীর সাহেব ছিলেন আমাদের এবং ফরিদ সাহেব ছিলেন এবং জাকিয়াও ছিলেন আমাদের। এই 3 জন তো সদ্য রিটায়ার্ড মেম্বার্স, এবং তাদের কথাবার্তা যেটা আমি বুঝলাম যে জাতীয় রাজস্ব বোর্ডের ইনকাম ট্যাক্সের যে ডিভিশন আছে তারা ভ্যাট ডিভিশনের সঙ্গে কিন্তু সেই ইন্টিগ্রেশনটা নাই। আবার ভ্যাটের সঙ্গে দেখেন অন্য একটা তাদের কাস্টমস, সেখানে ইন্টিগ্রেশনটা নাই। না, এটা রং বলতেছে, নাই না, করতে চায় না, করতে চায়। চেষ্টা করা হয়েছিল, করতে চায় না, বহুদিন ধরে আমরা বলে আসছি, কিন্তু কাউন্টডাউনও আমরা দেখছি, কিন্তু করতে চাই না। ডক্টর মুস্তাফিজুর রহমান যদি বলেন যে চ্যালেঞ্জটার কথা বলছি আমরা, এডিবি বার্ষিক উন্নয়ন কর্মসূচি যা করা হলো, তাতে কি নতুন প্রকল্প না নিলে এই বছর সেটা সরকারের জন্য কিছুটা শাস্তি? দেখুন, একটা প্রথম যে সমস্যাটা আমি দেখি সেটা হলো যে এইবারে বাজেটে তো বলা হয়েছে যে আমাদের রাজস্ব আদায় যেটা হবে সেটা 9.7% অফ জিডিপি, এই টার্গেটটা দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন 2022-23 ছিল 8.3, জিডিপি সাইজ কিন্তু বাড়তেছে, সুতরাং প্রত্যেক পার্সেন্টেজ কিন্তু মানে টাকার অঙ্কে আরও অনেক বাড়বে। এইবারের যেই রিভাইসড টার্গেট আছে আমাদের হিসাব যেটা, সেখানে 70-80 হাজার কোটি টাকা এটা কম হবে। সেখানে যদি আপনি 9.7%-এ যদি যেতে চান তাহলে আপনার 25-30% আপনার বাড়াতে হবে। এইটা করতে গেলে তো এনবিআর-এর মধ্যে একটা বড় ধরনের বিপ্লবের প্রয়োজন পড়বে। হ্যাঁ, কিন্তু এটা সম্ভব। আপনি কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ওই যে ইন্ডিয়াতে যে ট্যাক্সিতেও যে ক্যাশলেস, আপনি জানেন ইন্ডিয়াতে প্রত্যেকের একটা আধার, একটা ইউনিক নাম্বার আছে, হ্যাঁ, এবং আপনি যেই এক্সপেন্ডিচার করবেন সেটা কিন্তু আধার নাম্বারটা আপনাকে সেখানে দিতে হবে। এবং আপনি যখন আপনার ইনকাম ট্যাক্সটা সাবমিট করবেন, ওর আমরা তো টিন বলি, ওরা বলে প্যান, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, সেটার সাথে ম্যান্ডেটারি আধারের ওই নাম্বারটা দেয়া। তাহলে ইনকাম ট্যাক্সের অফিসার কিন্তু তখন দেখে গেলেন আপনার এক্সপেন্ডিচারের প্যাটার্নের সাথে আপনার যে ইনকাম ট্যাক্স যেটা সাবমিট করলেন এটা সামঞ্জস্য আছে কিনা, তাই না? তো আমরা কিন্তু এইটাতে যেতে পারি। আমাদের এনবিআর চেয়ারম্যান দুঃখ করে বলছে যে আমি তো টার্গেটের পিছনে দৌড়াই, আমি ইনোভেশন নিয়ে ভাববো কখন? হ্যাঁ, এই যে দেখুন, কিন্তু উনি এটাও বলেছেন, এবং আমরা বিভিন্ন ক্রস কান্ট্রি স্টাডিতে দেখেছি যে বাংলাদেশে সবচেয়ে কম টাকা ব্যবহার করে সবচেয়ে বেশি আপনি রেভিনিউ আর্ন করতে পারেন। 22 পয়সা ব্যবহার করে আপনি 100 টাকা পান। ইন্ডিয়াতে এটা 63 পয়সা। তাহলে দেখেন, মানে একটা জায়গাও যদি আপনার ইনভেস্ট করতে হয় তাহলে তো এই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে, তাই না? সেই জন্য কালকে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে বলেছেন যে এনবিআর
লোকবল বাড়ানো হবে কিনা, তাদের অফিস বাড়ানো হবে কিনা, বাড়ানোর বিষয়টা প্রযুক্তি automation নিয়ে আসতে করা। হবে। পলিটিক্যাল উইল কিন্তু টপ লেভেলে আছে। আচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ অন্যান্য যারা আছে রাজনৈতিক, এবং পলিটিক্যাল উইল ইজ দেয়ার। এবং বলতে গেলে হয়তো এনবিআর এর চেয়ারম্যান মহোদয় টপ লেভেলে যারা আছে, বিউরোক্রেট যারা আছে, তাদের উইল আছে। সমস্যাটা হয়ে গেছে এই আমলাতন্ত্রের নিচের স্তরে। আমলাতন্ত্রের নিচের স্তরে ডিজিটালাইজেশন করা, অটোমেশন করা, এগুলা করলে তাদের সমস্যা হয়। তাদের সমস্যা এখানে এইটার প্রেক্ষিতে একটা কথা আমি বলবো, সেটা হলো যে বাংলাদেশে এখনো আমাদের রাজনৈতিক নেতৃত্ব, যদি আমি সর্বোচ্চ পর্যায়ে বলি, এখনো কিন্তু অনেক ক্ষমতাবান আছেন, এবং নিচু স্তরে যারা নাকি এটা করতে দিতে চায় না, তাদেরকে ওভারকাম করে রাজনৈতিক উইলটাকে এনফোর্স করা, এটা করা যায় না। এইটা আমি একজন নাগরিক হিসেবে এটা আমি নেতার কাছে যেতে চাই। আওয়ামী লীগ নেতা আছেন, আমার কাস্টমস আইন আটকে আছে, আমার ভ্যাট ডিজিটাল করার যে জায়গাটা সেটা আটকে আছে, কিন্তু আপনার আমার সকলের আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী চান যে ডিজিটাল বাংলাদেশ হোক, উনি তার থেকে আরেক ধাপে গিয়ে বলছেন স্মার্ট বাংলাদেশ হবে। কিন্তু আপনার এনবিআর এর ট্যাক্সেশন, আপনি নিজে একজন করদাতা, নিজে এখন আওয়ামী লীগের নেতা এবং ব্যবসায়ীদেরও নেতা, আপনি কি দেখেন যে ডিজিটালের দিকে, অটোমেশনের দিকে আমার এনবিআর, আমার ভ্যাট কর্মকর্তারা আগাচ্ছে? আপনি আবার সেই পুরনো কথায় যাচ্ছেন। তার কারণ হলো আমরা দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলে আসতেছি। দেখেন, বিজিএমইর মতো একটা অর্গানাইজেশন যদি ডিজিটালাইজেশন করে ফেলতে পারে, আমরা কিন্তু এখন ইউডিইউপি নেওয়ার জন্য ডিজিটালি দেওয়া যায়, কাউকে আসতে হয় না। এটা কিন্তু অটোমেটিক্যালি আজকে 47 বিলিয়ন রপ্তানির যে কাগজপত্র, আমরা যখন প্রথম ব্যবসা শুরু করছি 83, 84-এ, এই 10,000 পিস 20,000 পিসের ইউডি আনতে গিয়ে আমাদেরকে 5-7 হাজার টাকা খরচ করতে হতো এবং 7 দিন সময় নষ্ট করতে হতো। আর আজকের দিনে একটা অর্গানাইজেশন, একটা সিম্পল ব্যবসায়িক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে ইউডিইউপি দেওয়া যখন শুরু করছি, তার জন্যই কিন্তু এই ব্যবসাটা আজকে এই জায়গায় একটা সেক্টর দাঁড়াইতে পারছে। কেন দাঁড়াইতে পারছে? দুইটা সুবিধার জন্য। একটা হলো বন্ড ফ্যাসিলিটিস, আর একটা হলো এই ইউডিইউপি, এই কাজগুলো, সরকারের কাজগুলো এই প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে, আপনি যদি আমাকে 12টার মধ্যে দেন, আপনি রাত্রে পেয়ে যাবেন। আচ্ছা। আর যদি আপনি এমার্জেন্সি চান, তাহলে আপনি 2 ঘন্টাও পাইতে পারেন। তাহলে আপনাকে ফিস বেশি দেয়, এবং ফিস হলো এত নগণ্য যে এটা কারো গায়ে লাগে না। তো সেই জায়গার মধ্যে আমরা যদি করতে পারি, এবং আমরা সেন্ট্রাল ডাটাবেস আমরা করে ফেললাম, কিন্তু 2000 রানা প্লাজার পরে আমরা কিন্তু হাত দিয়ে 13-14 1 মাসের মধ্যে, আমি যখন সভাপতি, আমি ডিক্লেয়ার দিলাম যে ডাটাবেজের আওতায় সবাইকে আসতে হবে। কোনো ফ্যাক্টরি যদি না আসে, তাহলে তার ইউডি দেওয়া হবে না আগামী মাসের থেকে। এবং আপনি বিলিভ মি, একটা ফ্যাক্টরি শুধু আমার কাছে আসছিল, এবং আমি আমার ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর সবাইকে বলে দিছি, কোনো মালিক যদি আসে এটি ব্যাপারে অবজেকশন দেয়, বলবার সোজা প্রেসিডেন্ট সাহেব জানে, আর কেউ জানি না আমরা। এবং একটা ফ্যাক্টরি সে টাকা দিতে পারবে না বললে আসছে আমার কাছে, তার 60,000 টাকা লাগে, 60,000 টাকা আমি নিজের পকেট থেকে দিয়ে তারপর করে দিয়েছি, কিন্তু আমি আইন ভঙ্গ করি নাই। এবং 1 মাসের মধ্যে আমরা কিন্তু সবাই ডাটাবেজের আওতায় চলে গেছি। আমাদের শ্রমিকের হিসাবটা, যেমন কোনো দুর্ঘটনা হইলে পরে আমরা শ্রমিকের হিসাবটা পেতাম না, বেতন দিতে পারতাম না, এখন সেন্ট্রালি আমাদের এখানে আছে সব কিছু। যদিও আমাদের মালিকরা আবার যখন ওই প্রবলেম হয়, তখন নৈরাচৈরা বসে, আবার পরবর্তীতে গিয়ে একটু স্লো হয়ে যায়। আমরা যদি ইউডিইউপি যদি অনলাইন দিতে পারি, কাস্টমসের কথাটা হলো যে আপনি যে কোনো পোর্ট থেকে, আমি ঢালাওভাবে কিন্তু আমাদেরকে দোষারোপ করা হয় ব্যবসায়ীদেরকে, বিশেষ করে রপ্তানি খাতকেও দোষারোপ করা হয়। আমি যে জিনিসটা আনতেছি, সেটা কিন্তু আমি আনতেছি একটা পোর্ট দিয়ে, ইম্পোর্ট যখন করি একটা পোর্ট দিয়ে আনতেছি, এবং আমার প্রতিটা পোর্টে কিন্তু আমার পাসবুক আছে। তাইলে আমার আসার সময় পাসবুকে উঠতেছে, যাওয়ার সময় পাসবুকে উঠতেছে। তাইলে আমার এই সারা বছরের কাগজপত্র, এইরকম 10টা ঘর লাগবে বস্তা বইরা, আমার এই যে কাস্টমসের কাছে অডিটের জন্য দিতে হবে কেন? আমার পাসবুকটা চেক করে, যোগ বিয়োগ করে, যদি আমার বন্ডিং মেয়াদের মধ্যে আমার কাছে কোনো কিছু পাওনা হয়, তাহলে আমাকে ডাকবে, ডাকে আমাকে যে এক্সপ্লেনেশন চাবে, আমি যদি জবাব দিতে পারি পারবো, না পারলে আমাকে জরিমানা করবে, আমার তো কোনো আপত্তি নেই। এই কথাগুলো আমরা বলে আসতেছি, এবং এটা করা একেবারেই সম্ভব। আমরা আরেকটু শুনবো, তার আগে আরেকটু বিরতি আপনাকে দিয়ে শুরু করবো। বিরতি, দর্শক আমাদের সঙ্গে থাকবে।
স্বাগত আরেকবার আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল বিরুদ্ধে অর্থনৈতিক সংলাপে। সেদিন আমি আপনাকে থেমেছিলাম, একটা হলো ভ্যাটের কথা হচ্ছিল, কাস্টমসের কথা হচ্ছিল, কিন্তু তারপরে সব জায়গায় মিলে যদি এই জিনিসগুলো না হয় তাহলে তো যে টার্গেটের কথা প্রতিবার বলে সেটাও তো হবে না, এবং এবার তো সংকটের মধ্যে আছে আমরা। আমি যেটা মনে করি আমাদের দেশে এই মুহূর্তে আপনি ইউনিয়ন পরিষদ লেভেলে যদি যান তাহলেও কোটিপতি লোক পাবেন। বাংলাদেশের কিন্তু আপনাদের উন্নয়ন সংসদ হয়েছে- সদস্যরা, উপজেলা চেয়ারম্যানরা যে না, না, সম্পদের বিবরণ আমরা এটা দিয়েছে, না, যে কোনো মানুষই, কারণ অনেক লোকের অনেকেই বিদেশে থাকে, তারা টাকাটা পাঠাচ্ছে, তাদের টাকাটা গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু দোকানপাট হাবিজাবি দিয়ে ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে ওইখানেও কিন্তু ইউনিয়ন পরিষদ বা উপজেলা লেভেলে প্রচুর লোক আছে যারা ট্যাক্স দেওয়ার মতো উপযুক্ত, এবং ব্যাট কিন্তু প্রতিনিয়ত আমরা প্রতিটা জিনিসের উপরে দিয়েই যাচ্ছি। সেই ব্যাটটা তো অ্যাকচুয়ালি সরকারের কোষাগারে আসে না, কারণ আমরা এখন পর্যন্ত এনবিআর এর কি দরকার মেশিন দেওয়ার? মেশিন যে ব্যবসা করে সে মেশিন কিনে নিবে, আপনি ট্যাক্সের সাথে সাথে সমন্বয় তাকে করবেন। আপনি 6 মাস টাইম দিয়ে দেন, 6 মাসের মধ্যে তোমারে আজকের নোটিশ দিয়ে গেলাম, 6 মাসের মধ্যে তুমি মেশিন না বসাইলে আমি তোমাকে আইসে এরপরে কিন্তু দোকান বন্ধ করে দেবো বা তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। তাহলে 6 মাস টাইম দেন আপনি, তা না দিয়ে এই যে আমরা বছরের পর বছর কাউন্টডাউন দেখে এই পর্যন্ত আসলাম, কয়টা দোকানে এই যে মেশিন দেওয়া হয়েছে, আজকে এই মেশিন না তো কালকে ওই মেশিন, আপনি একটাই তো দিতে পারলেন। আর এটা তো তার দায়িত্বও না। দায়িত্ব আমি ব্যবসা করি, আমি কিভাবে আমার রেকর্ড রাখবো সেটা হলো দায়িত্ব আমার। আমি কিভাবে দেখাবো, সরকার স্বচ্ছতা। আমাকে বলে দিবে যে তোমাকে এইভাবে করতে হবে, আমাকে সেটা ফলো করতে হবে। এটা তো এনবিআর এর বা সরকারের ফলো করার কোনো বিষয় না। আপনার কাছে জানতে চাই, না, আমার শেষ হয় না। আচ্ছা। জিনিসটা অনেকটা শেষ করতে আপনি হবে। যদি আলাপ করেন তাহলে আলাপটা পুরোপুরি না করলে বলেন, পরে শেষ করেন। মানুষ তো জিনিসটা বুঝবে না। আপনি গ্রামে গঞ্জে বললাম তো বহু লোক আছে যাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা সম্ভব, এবং বিগত আপনার 10 বছর ধরে আমরা কিন্তু একই কথা বলছি যে ট্যাক্সের নেট বাড়ানোর জন্য। আমার নেট কোথায় বাড়ছে এখন পর্যন্ত? কোথাও বাড়ে নাই। কেন বাড়ে না? লোকবল তো কোনো বিষয় না। বিষয় হলো আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি ট্যাক্স আদায় করব জেনুইনলি। আসিফ ইব্রাহিম, সেটা কেন হয় না? এখানে করের জাল বাড়ানোর কথা অনেক বছর থেকেই বলে এসেছি। উদাহরণটা এক কথায় যদি আমি বলতে চাই, মুস্তাফিজ ভাই যে আধার কার্ডের কথা বললেন, সেটার সঙ্গে ইন্টারডিপেন্ডেন্সি অ্যামংস্ট ডিফারেন্ট ইন্টারঅপারেবিলিটি অ্যামংস্ট দ্য ডিফারেন্ট সিস্টেমস। আমরা তো আমাদের যে দেখেন এই যে আমাদের যে ন্যাশনাল ডাটাবেস হয়েছে এবং সেটার মাধ্যমে আমরা যে এনআইডি করেছি, এবং এখন ওইটার ভিতরে আপনার আছে ওই আমাদের আমরা সুরক্ষা করি নাই, আমরা কোভিডের সময় সুরক্ষা আমরা করেছি ম্যানেজ করি নাই, এবং 3 সপ্তাহের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সকলে মিলে 10,000 কোটি টাকা বেতনের যে আমরা ক্ষুদ্র স্বল্প মেয়াদী আমরা কম পার্সেন্টেজ আমাদের যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, সেটা আমরা 10,000 কোটি টাকা 3 সপ্তাহের মধ্যে আমরা সব শ্রমিকদের মোবাইল ব্যাংকের মাধ্যমে আমরা দিতে পেরেছি। ভালো উদাহরণ তো আমাদের দেশে আছে। হ্যাঁ, আজকের দিনে আমাদের এবং সেটা একটা accountability ও না, আমাদের ইন্ডাস্ট্রি আমরা আগে বেতন দিতাম কেমনে? যেদিন 6 তারিখ বা 7 তারিখে আমরা ক্যাশ দিতাম, দিলে ওই দিন আমার কিন্তু কাজও হইতো না। এখন আমরা তাদেরকে বেতন দিয়ে দিচ্ছি, ব্যাংকে দিয়ে দিচ্ছি 5 তারিখে, তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে 7 তারিখের আগে। আমার দিনটাও কিন্তু আমার নষ্ট হচ্ছে না, এবং এর জন্য তাকে ব্যাংকেও যাইতে হয়। আমরা 40 লক্ষ লোককে কিভাবে স্যালারি দিচ্ছি? ভালো উদাহরণ আছে, এই জন্যই আমাদের এনশিওর করা উচিত। আমাদের ওই দিনও আমি বলেছি আলোচনাতে যে আমাদের যে কর পলিসি, সামগ্রিক কর পলিসি, এটা আহরণমূলক একটা কর পলিসি। এখানে বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ আকৃষ্টকরণ, রপ্তানি বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, এই যেগুলো ইনসেন্টিভাইজ করা উচিত সেই ধরনের সামগ্রিক পলিসি আমাদের নাই। কারণ জাতীয় রাজস্ব বোর্ড তারা ট্যাক্স কালেক্টর, অ্যাট দ্য সেম টাইম তারা ট্যাক্স পলিসি নীতি নির্ধারক। এই জায়গাতে, এই মূল জায়গাতে যদি আমরা সংস্কার না আনতে পারি আমাদের রেভিনিউ কালেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে, এবং অটোমেশন যদি আমরা করতে পারি, ইন্টারঅপারেবিলিটি যদি আমরা না ইনশিওর করতে পারি টেকনোলজি ব্যবহার করে, তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। মুস্তাফিজুর রহমান যদি শেষ করেন। আমি সিদ্দিক ভাইয়ের কথাটা আমি বলতে চাই। 2015 সালে মোহিত সাহেব তার বাজেট বক্তৃতায় বলতেছিলেন যে 4 লক্ষ পয়েন্ট থেকে ভ্যাট আদায় হয়, সরকার পায় 24,000 পয়েন্টের। চিন্তা করুন, মাত্র 6%। এখন হয়তো এটা কিছুটা বেড়েছে। একটা কথা যেটা সিদ্দিক ভাইয়ের কথা, আমি এটা কনসেপচুয়ালি যদি বলি, সরকার কত টাকা ট্যাক্স পায় আর মানুষ কত টাকা ট্যাক্স দেয়,
আমার ট্যাক্সের মনে নামে হয় যে দেয়। এই দুইটা হিসাবটা আলাদা। মানুষ কিন্তু এই যে আমরা যখন বলি যে 9% হলো সরকার জিডিপির ট্যাক্স আদায় করে, জনগণ কিন্তু 9% না, জনগণ তার থেকে বেশি দেয়। বেশি দেয়। এখন কথাটা হলো যে আপনি ওই জায়গাগুলোকে মানে ট্যাপ জনগণ করবেন যে ট্যাক্স কিভাবে? দেয়, সেই ট্যাক্স Exactly. সবটাই সেটা তো রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে যায় না, না। তার মানে তো হলো জনগণ 9%-এর বেশি ট্যাক্স দিচ্ছে, যেটা সরকার পাচ্ছে না। না, এখানে একটা জিনিসই আছে, মধ্যস্বত্বভোগী আছে, দ্যাটস অল। হ্যাঁ, আর কিছু এখন এইটাকে আপনি এখন টেকনোলজি আসছে, এটাকে ব্যবহার করা সম্ভব আমাদের আশেপাশে। আমাদের এই অঞ্চলে আমাদের তো 9%-এরও কম। আপনার ভুটান বলেন, নেপাল বলেন, ভারত আমরা তো বলেন, 7.5 আমাদের এ ডাবল। আছি, আমরা তো 7.5 এ আছি। হ্যাঁ, আমাদের ডাবল। এবং আপনি তাহলে আমাদের যদি ওই পর্যায়েও আমরা যেতে পারি, তাহলে আমার কিন্তু পুরো এই যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটা পুরাটাই ঋণ নির্ভর, আমার কিন্তু সেটা নিজস্ব টাকা দিয়ে থাকারই কথা না, থাকার আপনি কথা যদি না। রুট লেভেল পর্যন্ত আপনি যদি যাইতে বুঝতে পারেন। পারলাম। আমার সময় প্রায় শেষ। আপনি যদি একদম অল্প কথা আমাদের বলেন যে একটা আজকেও রাজনৈতিকভাবে এই গবেষণার কথা যখন আপনারা বলেন বা কোনো একটা সার্ভে করে বলেন, সেটা রাজনৈতিকভাবে অনেকটা মূল্যায়ন হয়, সেইটা কিভাবে আমরা না, আমার মনে হয় যে এটা খুবই দুঃখজনক যে একটা অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজম কাজ করে। আপনি যখন কোনো একটা যুক্তি দিয়ে কথা বলেন, আপনি ওটা প্রতি উত্তর দেন, প্রতিযুক্তি দেন, কিন্তু আপনি প্রথমে জিজ্ঞেস করেন কে বলছে, তারপরে জিজ্ঞাসা করেন কেন বলছে, এবং তৃতীয় জায়গায় যে কি বলছে, হয়তোবা যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তোবা সেই জিনিসটা হয়তোবা জিজ্ঞেস করা হয় যে কি বলছে। কিন্তু প্রথমেই এক ধরনের তকমা দিয়ে দেওয়া, এটা কিন্তু কোনো একটা দেশের অর্থনীতির জন্য বা অগ্রসর হওয়ার জন্য এটা ভালো না। যুক্তি যা বলছেন সেটা সঠিক কিনা সেটাই মূল্যায়িত হওয়া উচিত। সেটাকে মূল্যায়িত হওয়া উচিত। তিনজনকে ধন্যবাদ। কিন্তু মূল্যস্ফীতির জন্য কিন্তু এবার যথেষ্ট নজর দেওয়া হয়েছে। না, কারণ টার্গেট আছে, অনেক নজর জিনিসের খুব বিস্তারিত আছে এরকম বলা যাবে না। না, আছে টার্গেট আছে 6.5 আছে। তারপরে আপনার না 6.5 এ আনা তো একটু কঠিন ব্যাপার। আমরা যেরকম, শেষ করে আজকে মুস্তাফিজ ভাই বলছেন অবশ্য যে- লক্ষ্য 6.5 কিন্তু এটা করার জন্য সাধারণ মানুষ যাতে শান্তি পায়, সেই জন্য কিন্তু সরকার আমরা চাই বাজেটে যে কিন্তু সাধারণ অনেক মানুষ কিছু পাক আছে। এবং বাজেটটা বাস্তবায়ন হোক, মানুষ সুফল পাক, কারণ মানুষ খুব কষ্টে আছে। আপনার তিনজনকে ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আর এই ল্যাঙ্গেল চ্যানেল নির্মিত অর্থনীতি সংলাপে দেখা হবে আগামী শনিবার। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।